নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ। প্রত্যেকবারের মতো এবারেও আমরা জবাব চাই জনতার দরবারে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমাদের বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তাদের বিভিন্ন বক্তব্য, আলোচনা, যুক্তি তর্ক আপনাদের সামনে তুলে ধরবো। আমরা প্রত্যেকেই যে খবরের দিকে নজর রেখেছি, আজকের হেডলাইন্স গেছে প্রত্যেকটি খবর সংবাদ মাধ্যমে এক দেশ এক ভোট নিয়ে সরব বিরোধীরা। বিল পাস হলেও 2038-এর আগে সেটি সম্ভব নয় চালু করা, সেরকমই জানা যাচ্ছে। এবং বাংলাদেশের যে ইস্যুর দিকে আমরা এতদিন ধরে চোখ রেখেছি, যে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে বাংলাদেশে এবং দেওয়ালে লেখা হয়েছে জয় বাংলা স্লোগান, এবং তার নিরিখে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তার পাশাপাশি কিছুদিন আগেই আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়েছে, শর্ত সাপেক্ষে জামিন হয়েছে। এবং আরেকটি যে বিষয়ের দিকে আমরা চোখ রাখবো, আজকে সারাদিন চোখ রেখেছি, পাসপোর্ট জালিয়াতি হয়েছে। স্বয়ং বেহালায় দাঁড়িয়ে বেহালার বুকে পাসপোর্ট জালিয়াতি হচ্ছে, ধরা পড়েছে সেই দুষ্কৃতী পুলিশের হাতে। এবং সব থেকে বড় যে নজর রাখবো যে খবরের দিকে, কিছুদিন আগে আমরা এটাও দেখতে পেয়েছি সন্দীপ ঘোষেরও জামিন হয়েছে, তিনি বেল পেয়েছেন আরজিকর হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলা থেকে। এই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিন রাজনৈতিক দলের তিন ব্যক্তিত্ব। আমরা তাদের যুক্তি তর্ক আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের স্টুডিওতে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে তৃণমূল প্রতিনিধি রয়েছেন শ্রী দীপাঞ্জন সেনগুপ্ত, আমাদের সঙ্গে বিজেপি প্রতিনিধি রয়েছেন শ্রীমতী অদিতি মৈত্র, এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কংগ্রেস প্রতিনিধি শ্রী কৃষ্ণ গুহ মহাশয়। নমস্কার। আমাদের স্টুডিওতে আপনাদের স্বাগত। আমরা যে বিষয়টার দিকে আজকে নজর রেখেছি, দীপাঞ্জন বাবু আপনার কাছে প্রথমে যাব। এক দেশ এক ভোট, এই নিয়ে বিরোধীরা যে সরব হয়েছে এবং বিল পাস হওয়ার পরেও 2034-এর আগে কোনোভাবেই এটি চালু হওয়া সম্ভব না, কি বলবেন এই বিষয়ে, যদি কিছু বলেন? প্রথমত হচ্ছে যে এই যে কথাটা বলা হচ্ছে এক দেশ এক ভোট, এই কয়েনেজটা বা এই নমেনক্লেচারটাই ভুল। এক দেশ এক ভোট নয়। এক দেশে কি সবাই একটাই ভোট দেবে সেটা নয়। ব্যাপার হচ্ছে যে এক সময়ে লোকসভা এবং বিধানসভার ভোটের কথা হচ্ছে, সেইভাবে দেখলে এক সময়ে সব ভোট। দু নম্বর হচ্ছে যে এই জিনিসটা আজকে নতুন কিছু নয়। ভারতবর্ষ যখন গণতান্ত্রিক পথে চলতে শুরু করে 1952 সাল থেকে 1967 সাল অবধি ভারতবর্ষের লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে হতো। কিন্তু তারপরেতে এই সিস্টেমটা থেকে আমরা বেরিয়ে আসতে বাধ্য হই। কেন? তার কারণ হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের সরকার, এমনকি কেন্দ্রের সরকার, তারা শর্ট লিভড হয়, অর্থাৎ তারা তাদের সম্পূর্ণ টার্ম কমপ্লিট করতে পারে না, যার কারণে আলাদা আলাদা বিভিন্ন সময়ে ভোট নিতে হয়। এবারেতে এই যে আজকে বলা হচ্ছে যে ভোটগুলো একসঙ্গে হবে, আজকে মনে করা যাক এই বছর ঝাড়খণ্ডের নির্বাচন হয়েছে, সামনের বছর দিল্লির নির্বাচন আছে, মহারাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে, হিমাচল প্রদেশের নির্বাচন হয়ে গেছে। ধরা যাক যে 2034 নয়, 2024-এই এটা শুরু হবে। তাহলে কোনো না কোনো একটা দিন গিয়ে কি হবে, যে সরকারটাকে মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করবে, সেই সরকারটাকে কোনোটাকে 2 বছর, কোনোটাকে 2.5 বছর, কোনোটাকে 3 বছর, কোনোটাকে 4 বছরের মাথায় ফেলে দিতে হবে। অথবা ধরা যাক কেন্দ্রীয় সরকার, যে কেন্দ্রীয় সরকারের আমরা দেখেছিলাম 89 সালে একটা ভোট হয়েছিল, তারপরে 91 সালে একটা ভোট হয়েছিল, তারপরে আবার 98 সালে একটা নির্বাচন হয়েছে, 99 সালে একটা নির্বাচন হয়েছে। তাহলে কি হবে যদি কেন্দ্রীয় সরকার কোনো কারণে পড়ে যায়? তাহলে কি আবার সবকটা রাজ্যের বিধানসভা ভোট তার সঙ্গে হবে? এটা একটা অযৌক্তিক, অবাস্তব প্রস্তাব। কারণ এই সিস্টেমটা থেকে আমরা বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। আর এই প্রসঙ্গে শেষ কথা হচ্ছে যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে যাচ্ছে, এটা তো অবশ্যই বড় ব্যাপার। সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরুন যদি এইভাবে ভোটটা হয়, সেই ভোটটাতে টাকা বা সময়ের খরচা
কোনোভাবেই কম হবে না, এবং এই বিলটা কোনোদিন বর্তমান সংসদের যা স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে পাস হওয়া সম্ভব নয়। কারণ টোটাল 18টা সংশোধনী আনতে হবে, যে 18টা সংশোধনীর মধ্যে অন্তত 6টাকে 2/3 মেজরিটিতে রাজ্যসভায় এবং লোকসভায় পাস করাতে হবে। এবং এর পাশাপাশি যদি লোকাল সেলফ গভর্নমেন্টের ভোটগুলো অর্থাৎ পঞ্চায়েত কিংবা পুরসভা ভোটগুলো যদি একসাথে হয়, তাহলে 50% রাজ্য যেগুলো ভারতবর্ষের মধ্যে রয়েছে তাদের বিধানসভায় এটাকে পাস করাতে হবে। কাজে এটা একটা তৈরি করা হয়েছে, একটা ইভেন্ট ক্রিয়েট করা, মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য। আর আপনি অনেক কথা বলতে বলতে বললেন যে আজকে সব থেকে বড় খবর। আমার মতে আজকে সব থেকে বড় খবর হচ্ছে একটা 11 সেকেন্ডের ভিডিও, যে 11 সেকেন্ডের ভিডিওতে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বলতে শুনছি সবাই এতবার আম্বেদকর 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 করছে, এতবার যদি ভগবানের নাম নিত তাহলে নাকি 7 জন্ম তার পার হয়ে যেত। এটা ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশের সংবিধান প্রণেতাদের প্রধান, দেশের প্রথম আইনমন্ত্রী, একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে তিনি অপমান করেছেন এবং তার সাথে তিনি যাদের প্রতিনিধিত্ব করে এই জায়গাটায় পৌঁছেছিলেন তাদেরও একসাথে অপমান করেছেন। এটা সব থেকে বড়। আপনার এই কথার প্রসঙ্গে অদিতিদের কাছে আসবো, তার আগে একটু কৃষ্ণবাবুর কথা শুনে নেব। আপনি এই একই বিষয় নিয়ে আপনার কাছে একটু যাব, আপনি এই এক দেশ এক ভোট নিয়ে যদি কিছু বলেন। এক দেশ এক ভোট এই মুহূর্তে কেন্দ্রের নেতৃত্বে আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার, তাদের ভাবনা চিন্তার মধ্যে এসছে, কিন্তু আগামী দিনে মানে ভবিষ্যতে ভাবনা চিন্তার সঙ্গে এটা মিল হবে না। কারণ আমাদের একটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের 30টার মতো রাজ্য আছে, প্রত্যেকেরই আলাদা একটা ভাবনা আছে, ঠিক আছে? সেই ভাবনা মানুষের মাধ্যমে ভোটে প্রতিফলিত হয়, এবং ভোট যে 5 বছর পর পরই সঠিকভাবে পরিচালিত হবে তা আমাদের দেশে হতে পারে না, আমাদের দেশে কেন সারা পৃথিবীতেই হতে পারে না। সুতরাং এটা একটা প্রক্রিয়া উনি নিয়েছেন, উনি চেষ্টা করবেন। আমরা যারা আছি আমরা এটা কিন্তু সম্পূর্ণ বিরোধিতা নয়, বিরোধিতা কোনো কারণে, কিন্তু বাস্তবতার কারণে বলছি এটা অসম্ভব হয়ে দাঁড়াবে আগামী। শুধু এটুকুই বলবো। যেহেতু আপনি এখানে উপস্থিত দিদি, এবং প্রশ্নবাণটা আমরা বুঝতেই পারছি সরাসরি আপনার দিকেই ছোড়া হয়েছে। প্রথমে যাব এক ভোট এক দেশ এই বিষয়টা যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে দীপবাবু যে প্রশ্নের বাণটা আপনার দিকে ছুড়ে দিয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা রেখেছে ডক্টর বি আম্বেদকরের বিষয়, সেই বিষয়ে একটু শুনে নেব আপনার কাছ থেকে। আচ্ছা, নমস্কার সবাইকে। দীপাঞ্জন বাবুর কাছে আমি ক্ষমা প্রার্থী। প্রথমেই বললাম আপনি এখন সরকারের প্রতিনিধিত্ব করছেন, এই যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, আমি আমার দলের প্রতিনিধিত্ব করছি। শুনুন, আপনি একটু শুনে নেব, আপনি অনেক ভুলভাল কথা বলেছেন, আমি আপনাকে একটু শুনে নিই। আপনি যে প্রথমেই বললেন যে এক দেশ এক ভোট, এটা সম্পূর্ণ ভুল কথা, কথাটা ভুল হবে, একদমই ভুল নয়, আপনি পুরোপুরি ভুল। এক দেশ এক ভোট অর্থাৎ আমাদের দেশে একবারই ভোট হবে, সেই জন্য বলা হয়েছে এক দেশ এক ভোট। এবং আপনি বললেন দৈনন্দিন সমস্যার সৃষ্টি হবে, পরে বলেছে আম্বেদকরের কথা, ওটা আমি আসবো। দৈনন্দিন সমস্যার সৃষ্টি হবে বলেছেন, এই যে বলেছেন, আমি লিখে নিয়েছি, বলেছি দৈনন্দিন সমস্যা থেকে চোখ ঘোরাতে। এবার দৈনন্দিন সমস্যা যেটা আমাদের, এই যে ভোট বিভিন্ন ভাবে যে প্রত্যেকটা সময় বছরে 2-3 বার ভোট নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়, শিক্ষা ক্ষেত্রে প্রবলেম হয়, পরীক্ষাগুলো পিছিয়ে যায়, পড়াশোনার ঝামেলা, রাস্তায় ঘাটে স্লোগান, মানুষ অত্যন্ত মানে ডিস্টার্ব হয়ে যায়, মানুষ সত্যি সাধারণ মানুষ ডিস্টার্ব হয়। যদি একবারই ভোটটা হয় তাহলে আমাদের অনেকটা অর্থ যে ব্যয় হয়, সেই ব্যয়টাকে সংকোচন করা যাবে। সেকেন্ড থিং হচ্ছে সাধারণ মানুষ যে ব্যতিব্যস্ত হয়ে উঠছে ভোট করে, তার থেকে কিছুটা মানুষকে রেহাই দেওয়া যাবে। একবার ভোট হলে একবার একটা সিস্টেমে ফেলে ভোটগুলোকে করা যাবে। সেকেন্ড থিং হচ্ছে, কারণ এই বিরোধী দল, আমি পশ্চিমবঙ্গের কথাই বলবো, এই মুহূর্তে আমি ভারত ভ্রমণে বেরোচ্ছি না। এবার পশ্চিমবঙ্গে যে শাসক দল তারা তো বিভিন্ন ভাবে ক্যাডার তৈরি করে, এদেশে কিন্তু কোনো কারখানা তৈরি হয় না, ক্যাডার তৈরি করার কারখানা হয়। যেমন চায়ের দোকানগুলো 11টার পরে খোলা হয়, এগুলো আমি দেখুন আলোচনার বাইরে গিয়ে কথা বলছি, এখানে তো আলোচনা হচ্ছে, পরিষ্কার করে আলোচনা করতে বলেছেন আপনি।
এখানে ক্যাডার তৈরির একটা কারখানা হয়, সেই ক্যাডারটা ডিস্টার্ব হয়ে যাবে। কারণ সারা বছর তারা যদি কাজ না পায় তারা অর্থ জোগাড় করবে কি করে? তাদেরকে তো ভোটের জন্যই তো তাদের টাকা ইনকাম, বছরে 2-3 বার যে ভোট হবে তাতেই তো মেন তাদের ইনকাম। তাদের তো পুরোপুরি ট্রেনিং দেওয়া হয়। ব্যালট বক্স খোলার আগে তারা বলে দেয় যে এই বক্সটা খুললে এখানে 187টা ভোট বেরোবে। তার আগে থেকে কি করে বলতে পারে? তাদের তো কোনো মায়াজাল নেই। তাদের তো ইনকামটা বন্ধ হয়ে যাবে, তারা তো বিরোধিতা করবে। এবং আমাদের দেশে যেভাবে ব্যয় হয় ভোটের জন্য, ধরুন পোস্টার, ব্যানার, খাবার দাবার, প্রচার, বিশেষ করে প্রচারের জন্য বিভিন্ন মিডিয়া মারফত প্রচার, স্লোগান, আউটডোর প্রচার সবই তো হয়, তাদের জন্য অত্যন্ত ব্যয় হয়। এই ব্যয়টাকে সংকোচন করার জন্য এক দেশ এক ভোট এই আইনটা তো অবশ্যই আসবে, এনডিএ এটাকে সাপোর্ট করবে। এই আইন আটকানোর ক্ষমতা কারণ নেই, এই আইনটা হবে। এবং আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গের নাগরিক বটেই তথা ভারতবর্ষের নাগরিক হিসেবে এই আইনটাকে পুরোপুরি সমর্থন করছি। আর দৈনন্দিন সমস্যা, বারবার ভোটের জন্য যেভাবে দৈনন্দিন সমস্যা মানুষ ফেস করছে, আমার মনে হচ্ছে এই সমস্যা থেকে মানুষ রেহাই পাবে। পরবর্তীতে যে টপিকটা, আরেকটা কথা বলছি, আমি ভুলে গেলাম বলতে। উনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামে বললেন যে আম্বেদকরের কথা মানুষ বেশি বলছে। শুনুন, সাধারণ মানুষ আইন তৈরি করছে না, সাধারণ মানুষ দেখছে যে কি করে আজকে দেশের যারা শাসনকর্তা, যারা দেশকে চালাচ্ছে, তারা আমাদের কি করে ভালো রাখবে। তারা তো আইন তৈরি করবে না। সুতরাং আম্বেদকর এটাই বলতে চাইছেন যে আম্বেদকরের কথা না বলে তাদের উপর ভরসা করতে। এবং আজকে ভারতবর্ষে যে কটা কাজ মোদিজি করেছেন, আমার মনে হয় যে মানুষ তাকে সাপোর্ট করেছে, নাহলে এতবার করে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। এবং মানুষের সাপোর্টে কিন্তু আমাদের কিন্তু এখানে পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি ভারতবর্ষের কথা বলছি না, পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি মানুষ সাপোর্ট না করতো আজকে 2 কোটি ভোট কিন্তু কম সংখ্যা নয়। এবং আমাদের এখন যিনি আমাদের পথ প্রদর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ, আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে, কারণ আমাদের তো পার্টিটা বা রাজনৈতিক দলটা কোনো ল্যাম্প পোস্টের দল নয় যে একটাই লোক আছে আর কেউ হবে না, উনি ও আমি, আমাকে দেখে ভোট দিন, আমি সমস্ত ভোটের আমি একা দাঁড়িয়েছি। আমাদের সেটা নয়। আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বাঁচতে গেলে 10 জন মানুষকে বিচার করে বাঁচতে হয়, এতটাই আমাদের মানে সাংগঠনিক দল। এইভাবে আমরা বিশ্বের 1 নম্বর সাংগঠনিক দল, সারা বিশ্বের 1 নম্বর সাংগঠনিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং সেই কারণেই মানুষের ভোটে আজকে আমরা অত্যন্ত কম সংখ্যক কার্যকর্তা থেকে আমরা 2 কোটি ভোট পেয়েছি। এবং প্রচুর মানুষ বিজেপিতে যোগ দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় পর্যন্ত এখন ভারতীয় জনতা পার্টি। সংখ্যালঘু সম্প্রদায় যে বিষয়টা দিয়ে আপনি শেষ করলেন, দৃষ্টিপাত করবো এখানে 1 মিনিট। বলছি যে আমাদের মাননীয় দিদি এখানে যে কথা বললেন সেটা হলো যে আম্বেদকরকে নিয়ে কথা নয়, কিন্তু ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সমাজনীতি, ওইভাবে আম্বেদকর হওয়া উচিত হয়নি কখনো, আগামী দিনও হবে না। আম্বেদকরকে তো কেউ অপমান করছে না, এটা মেনে নিতে, এইটাই হলো, এইটাই ভবিষ্যৎ। পরিবর্তন বাইরে আপনি কেন বলছেন? অবশ্যই অবশ্যই পরিবর্তন ভারতবর্ষকে আম্বেদকরকে বাদ দিয়ে আম্বেদকরকে কেউ বাদ দিচ্ছে না, আম্বেদকরকে কেউ অপমান করছে না। ভারতবর্ষ সঠিকভাবে চালাতে গেলে আইনের পরিবর্তন দরকার। আজকে আপনারা তো কিছু বলতেই পারেন না। অমিত শাহ জি আজকে যেটা বলছেন সেই প্রেক্ষাপটে বলছেন, আপনিও সেটাকে সমর্থন করছেন। মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, পাপুর সঙ্গে আপনাদের ঝামেলা লেগে গেছিল, আপনারা তো পারলেন না। ভারতবর্ষ থেকে আপনারা যে বিষয়টা নিয়ে সোনিয়া গান্ধী খার্গেজি ছেড়ে দিয়ে আমি যে কথা বলছি, অমিত শাহ জি আজকে সংসদে আজকে সোনিয়া গান্ধীর বাড়িতে কি হবে সেটা আমাদের মাথা ব্যথা হয়। আপনি জোর গলায় বললে তো হবে না, না মাথা ব্যথা হলো সংসদে দাঁড়িয়ে আম্বেদকরের জন্য আইনের পরিবর্তন আবশ্যক। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বক্তব্যটা দিয়ে কৃষ্ণবাবু, হ্যাঁ অবশ্যই আপনার কাছে যাবো দীপাঞ্জন বাবু, তার আগে দিদি যে বক্তব্যটা দিয়ে শেষ করলো, সংখ্যালঘু সম্প্রদায় আজকে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যারা সংখ্যালঘু সম্প্রদায়, বাংলাদেশে তার চিত্রটা ঠিক উল্টো। সেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে আমরা যে বাংলাদেশের যে বিষয়গুলি ঘটে চলেছে আমাদের চোখের সামনে আমরা ব্যথিত, এবং তার সঙ্গে আমরা যথেষ্ট চিন্তিত যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা দিন দিন যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহানও বটে। সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে বাংলাদেশে, এবং আমরা দেখেছি যে দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখবার পরে তাদের যেভাবে অত্যাচারিত হতে হয়েছে। দীপাঞ্জন বাবু আপনার কাছে চলে যাব, কি বলবেন এই বিষয় নিয়ে? আমি তার আগের ইস্যুটা নিয়ে একটু বলি।
কারণ এখানে বলা হয়েছে যে ভারতবর্ষের টাকা বাঁচবে। উনি বলতে গিয়ে বলেছেন পোস্টারের টাকা, ব্যানারের টাকা, মিটিং মিছিলের টাকা, এগুলো ক্যাডারদের টাকা, ক্যাডার পুষছেন তাদের টাকা। ঠিক ঠিক ঠিক, খুব ভালো বলেছেন। সারা বছর তাদের রোজগার দরকার তো। ঠিক, খুব ভালো কথা বলেছেন। এখানে এই রোজগারগুলোকে, এই টাকাগুলোকে ভারতবর্ষের ইলেকশনের খরচার মধ্যে ধরা হয় না, কারণ এগুলো কোনোটাই সরকার বা ইলেকশন কমিশন করে না। ইলেকশন কমিশন যে খরচাগুলো করে সেই খরচাগুলো বাড়ছে কিনা সেটা হচ্ছে বিচার্য বিষয়। জনগণের টাকা নিয়ে তো ভোট হচ্ছে, এটা তো অস্বীকার করতে পারেন না। জনগণের টাকাকে অপচয় করার অধিকার তো নেই। আচ্ছা ঠিক আছে, একদম অপচয় করার অধিকার, কিন্তু টাকাটা একটা খাতে টাকা আসছে, একটা খাতে গিয়ে খরচা করে। আরে দূর বাবা, আপনি যে সাবজেক্টে থাকুন, সেই সাবজেক্টে জ্ঞান নেই, অন্য কথায় জ্ঞান নেই আপনার, জ্ঞান নেই। আপনি ভুল কথা বলতে পারেন না, আপনি ভুল কথা বলে সাপোর্ট করব না। একটা বছর ধরে ভোট করে ক্যাডার তৈরি করে বেশ করে পকেট বেশ করি, একদম বলবেন না, আটকাতে পারবেন না। এই আইন পাস হবে, খুব ভালো কথা। আগে 2/3 মেজরিটি, ঠিক আছে, ব্যালট বক্স আগে 20টা সাংসদ। কস্ট ফ্যাক্টর যেটা আসছে, আজকে একটা বুথে ভারতবর্ষের নিয়ম হচ্ছে 1200 জন ভোটার থাকতে পারে। যখনই 1201 হয়ে যায়, একজন প্লাস হয়ে যায়, এগুলোই জানার বিষয়। তখনই কি হয়, তখনই একটা অক্সিলারি বুথ তৈরি হয়। এবার যখন বিধানসভা এবং লোকসভা ভোট একসাথে হবে, তার মানে দুটো ইভিএম মেশিন থাকবে। দুটো ইভিএম মেশিন থাকলে টাইম কনজিউমিং বেশি হবে বলে তখন কি করতে হবে, এই 1200 ভোটের ব্যাপারটাকে আপনাকে আগে যখন হতো তখন 900 ভোটের এক একটা বুথে নিয়ে আসতে হবে। এই 900 বুথের ভোট যখনই আপনি নিয়ে আসবেন, তখনই আপনাকে ঘর বানাতে হবে, কর্মী বানাতে হবে, সুরক্ষা কর্মী বানাতে হবে, এবং এগুলো প্রত্যেকটা অ্যাড অন কস্ট হিসেবে ওইখানে থাকবে। ভারতবর্ষে কে কটা পোস্টার লাগালো, কে কটা ব্যানার লাগালো, তাই দিয়ে ইলেকশন কমিশনের খরচা হিসাব হয় না। আর সেটাও যদি ধরি, তাহলে আজকে ভারতবর্ষের 2024 সালে যে পার্লামেন্টারি ইলেকশন গেছে, সেই পার্লামেন্টারি ইলেকশনে একজন ক্যান্ডিডেটের সর্বোচ্চ খরচা করবার লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আগে এবছর বোধহয়, ইফ আই এম নট রং, বোধহয় 2 কোটি টাকা কিছু ছিল, এবং তার আগের বছরগুলোতে অনেক কম ছিল। সেটার প্রতিবাদ আমরা প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল আমরা সবাই করেছিলাম যে কেন বাড়ানো হচ্ছে। সেদিন কেউ আমাদের কথা শোনেনি। কাজে এই যে কস্ট ফ্যাক্টরের কথা বলা হচ্ছে না, কস্ট ফ্যাক্টর 1 টাকাও কমবে বলে আমি বিশ্বাস করি না। কারণ যখন ভোটের সময় বাড়বে, বুথের সংখ্যা বাড়বে, ম্যান ডিপ্লয়মেন্ট বাড়বে, ম্যান মুভমেন্ট বাড়বে, লজিস্টিক্স মুভমেন্ট বাড়বে, ভোটের সেই একই আপনাকে করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন মেশিনেই ভোট হচ্ছে, একটা মেশিনের 3টে পর্বে চেকিং হয়, সেই 3টে পর্বে চেকিং এর জায়গায় এখন 3x2। আমি যদি শুধু ধরে নিই যে লোকসভা আর বিধানসভা হবে, লোকাল সেলফ গভর্নমেন্ট হবে না, তাহলে 3x2 মানে 6বার মেশিন চেক করবার ব্যবস্থা করতে হবে, এবং সেখানেও ম্যান ডিপ্লয়মেন্ট একই সংখ্যায় বেড়ে যাবে। এটা 2 নম্বরে আসছি। উনি বললেন আম্বেদকরকে অপমান করা হয়। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তো আমি আপনি কেউ বলছি, মুখে বলছি সেটা নয়, এটা টিভিতে দেখা গেছে। ভারতবর্ষের সংসদে যখন প্রধানমন্ত্রীকে হদল কুতকুতে এইসব কথা বলে, তখন সেটা অপমান হয় না? কোন বিধানসভায় দাঁড়িয়ে কাউকে হদল কুতকুতে একদম বলেছে, একদম বলেছে, একদম বলেছে, রেকর্ড আছে, একদম বলেছে। আপনারা একদম বলবেন, ভারতীয় জনতা পার্টির কোন নেতা কোনোভাবে কোন আইনের রক্ষক যারা আছেন কখনো কাউকে অসম্মান করে না, এটা আপনারা করেন। আপনি এই কস্ট ফ্যাক্টরটা জবাব দিন, একদম জবাব দিন। জন্য কখনো বাড়তি খরচা সেটা হিসেব হয় না। আমি এই কস্ট ফ্যাক্টরে অবশ্যই আসবো,
আসবে এবং ডক্টর বি আম্বেদকরের যে অসম্মান হয়েছেন দীপবাবু বলছেন, আমি এই বিষয়টা নিয়েও আসবো, কিন্তু এই মুহূর্তে যে জ্বলন্ত সমস্যাটা আমাদের মানে সামনে দণ্ডায়মান, যেটা আমরা বলছি বাংলাদেশ ইস্যু, এই বিষয়টা নিয়ে একটু প্রথমে দীপবাবুর কাছে যাব অবশ্যই। যে সংখ্যালঘুদের অত্যাচার তো হতে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে, সেখানে আমাদের রাজ্যে বা আমাদের দেশে, আমি দেশ পরেই আসবো, রাজ্য নিয়েই আগে কথা বলবো, আমাদের রাজ্যে সংখ্যালঘুরা যথেষ্ট নিশ্চিন্তে রয়েছে, শান্তিতে রয়েছে। আমি এটা বলার আমার বক্তব্য নয় যে সেখানে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে বলেই এখানে সংখ্যালঘুদের নিপীড়ন করতে হবে, কিন্তু একটা ভারসাম্যতা অবশ্যই বজায় রাখা উচিত। জয় বাংলা স্লোগান লেখবার পরে যেভাবে অত্যাচারিত হতে হয়েছে হিন্দুদের, কি বলবেন এই ইস্যুতে, বাংলাদেশের এই ইস্যুতে? আপনার প্রথম কথা একটা তথ্যগত ভুল আছে, জয় বাংলা লেখার পরে হিন্দুদের ওপর অত্যাচার হয়নি, আওয়ামী লীগের ওপর। কিন্তু তার মানে এই নয় যে ওখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে না। সংখ্যালঘুদের ওপরে নিঃসন্দেহে অত্যাচার হচ্ছে, এবং সেই সংখ্যালঘু শুধুমাত্র হিন্দু নয়, তার মধ্যে বৌদ্ধ রয়েছেন, তার মধ্যে খ্রিস্টানরাও রয়েছেন, যাদের ওপরে এই অত্যাচারটা হচ্ছে। আমি কোনো তুলনা টানতে চাই না, কিন্তু এদেশের মাটিতেও ঠিক একই ঘটনা ঘটে। মণিপুরের মাটিতেও যে ঘটনাটা ঘটছে সেটা সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের মধ্যেই লড়াই হচ্ছে। আমাদের দলের স্ট্যান্ড এখানে অত্যন্ত পরিষ্কার। আমরা ভারতবর্ষের সরকার ফরেন পলিসিতে যে স্ট্যান্ড নেবে আমাদের দল তাকে সমর্থন করবে। তার সাথে সাথে আমরা দুটো প্রস্তাব দিয়েছি। এক, আমাদের প্রস্তাব মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভারতবর্ষ ইউএনওর কাছে যাক, সেখান থেকে পিস কিপিং ফোর্স পাঠানোর কথা বলুন। এবং দুই, যে ভারতবর্ষের সরকার দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে, যে দ্বিপাক্ষিক আলোচনার একটা অংশ আমরা দেখেছি যে আমাদের বিদেশ সচিব সেখানে গিয়ে কথা বলে এসছেন, কিন্তু তারপরে তো জিনিসটা থামছে না। এখানে একটা রাজ্যের সরকার বা কোনো রাজনৈতিক দল, তাদের কিছু করণীয় নেই। এখানে যেটা করণীয় সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ভাবে হোক, আন্তর্জাতিক মঞ্চে গিয়ে চাপ দেওয়া হোক, যেভাবে হোক তাদের এই মানুষগুলোর পাশে দাঁড়াবার ব্যবস্থা নিতে হবে। এবং সেক্ষেত্রে তারা যে ব্যবস্থা নেবেন, ভারতবর্ষের সরকার, এটা চিরকালীন ভারতবর্ষের রীতি, ভারতবর্ষের নীতি, যে বিদেশ সংক্রান্ত কোনো ব্যাপারে, ফরেন পলিসি সংক্রান্ত কোনো ব্যাপারে যে যখন কেন্দ্রীয় সরকারে থেকেছে, সে যা নীতি নিয়েছে, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, ভারতবর্ষের সমস্ত রাজ্যের সরকার তাদের সমর্থন করেছে, এবং আমরাও এক্ষেত্রে সমর্থন। আমি কৃষ্ণবাবুর কাছে চলে যাব এই একই বিষয় নিয়ে। এটা নিয়ে মনে হচ্ছে আগের জন্য একদিন আলোচনা হয়েছে, তবু আমি বলছি সেদিনকে যা কথাগুলো বলেছি তার আমি আবার সেগুলো রিপিট করছি। আসল কথা কি জানো, সংখ্যালঘু শুধুমাত্র হিন্দু হবে তা না, পৃথিবীর প্রত্যেকটা দেশেই সংখ্যালঘু সংখ্যাগুরু থাকে। চিরকালই শাসক যারা, তারা সংখ্যা গুরুদের সমর্থনিত শাসক দল ক্ষমতায় আসে, এবং সেখানে কি হয়, সেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়। এটা কিন্তু আজকে বা স্বাধীনতার বছরে ভারতবর্ষে সংখ্যালঘুরা কেউ অত্যাচারিত হয়নি বা আজকে বেশি করে হচ্ছে তা না, এটা চলছে, চলমান। এটা মানে একেবারে আমরা শেষ করে দিতে পারি ঠিক সেইভাবে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে যখন অলিম্পিক চলে তখন কোনো একটা দেশের হয়ে একদল প্রতিনিধি অংশগ্রহণ করে, অলিম্পিকের মধ্যে খবর হয় সেই দেশটা দুখানা ভেঙে টুকরো হয়ে গেছে। সেই পদক জেতার পর সেই পদকটা কার দেশের নামে দেওয়া হবে, যে গোল্ড মেডেল বা সিলভার কাকে দেওয়া হবে, সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যায়। সুতরাং এই সমস্যা চিরকালীন। এই সমস্যার সমাধানের জন্য পথ একটাই, সেটা হলো মানুষের পথ। সেদিনকেও বলেছি আমরা মানুষ চাই, আমাদের সংখ্যালঘু সংখ্যাগুরুর বিচারের জন্য আমরা এখানে বসে নেই। মানুষ যদি থাকতো তাহলে বাংলাদেশে কেন, আমার ঘরেও এই অত্যাচারটা হতো না, আমার ঘরেও অত্যাচার, আমার ঘরে এই অত্যাচারটা হতো না। তাই অবিলম্বে মানে দেশের দিক দিয়ে তাকিয়ে কেন্দ্রীয় সরকারের একটা বড় দায়িত্ব আছে, কারণ একটা নির্বাচিত সরকার এবং পৃথিবীর বুকে ভারতবর্ষের একটা আলাদা ঐতিহ্য আছে। আমার প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ তো একসময় আমরা ভাই বোনের মতন ছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা
যে কেমন যেন সবাই আমাদের থেকে বিচ্ছিন্ন। এমনকি মালদ্বীপ, একটা সাধারণ ছোট্ট একটা মালদ্বীপ, সেও আমাদের হুমকি দেয়। শ্রীলঙ্কা নতুন জিতে এসছে, যে মানে বিক্রম না কি বিক্রমাদিত্য, সে পর্যন্ত একটা বিবৃতি দিচ্ছে ভারত বিদ্বেষী। আজকে বাংলাদেশ আমাদের একেবারে গিফটে ছিল, সেই বাংলাদেশ আজকে উত্তাল ভারত বিরোধী। হ্যাঁ, ভুটান সে অন্য কিছু ভাবছে, নেপাল অন্য কিছু ভাবছে। আমার মনে হয় এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের এইটা নিয়ে আরো অনেক বেশি ভাবনা করা উচিত, যাতে আমরা আমাদের যে নেতৃত্বটা ছিল, বিশেষ স্যারকে তো আমাদের পূর্ণ নেতৃত্ব ছিল, সেই নেতৃত্ব যেন আলগা না হয়। কারণ স্যারকের নেতৃত্ব কিন্তু আমাদের অবশ্যই মানবিক ছিল। আমরা কি তাহলে কি মানবিক দিকটা হারিয়ে ফেলেছি? এই প্রশ্নটা কি বলবেন দিদি এই একই বিষয়ে? শুনুন, বাংলাদেশ ইস্যুটা কোনো ইস্যু না, এটা বাল্যখিল্য কথা, এটা হাস্যকর। মানে সাধারণ মানুষকে যদি আপনি বলেন যে বাংলাদেশ বলছে পশ্চিমবঙ্গ দখল করে নেবো, তারা হাসবে। আজকে এটা জোকসে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশ হলো সারা পৃথিবীর ইতিহাসে 37তম দেশ, আর ভারতবর্ষ এখন সামরিক বাহিনীতে 4র্থতম। মানে আমাদের 14.5 লাখ সামরিক বাহিনী, যেখানে বাংলাদেশের 1,16,000 না 32,000। তা যাই হোক, বাংলাদেশের তো সেরকম ভাবে সামরিক ভাবে ভারতের সঙ্গে কোনোভাবে এটে উঠবে না। কিছু সেনাবাহিনী যারা মানে কিছু কি বলবো, যারা সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছে, মানে পুরনো যারা, তারা বাংলাদেশেও থাকে না, তারা কেউ লন্ডনে থাকে, কেউ আমেরিকায় থাকে, তারা এসে একটা বাল্যখিল্য কথা। তারা বলছে আমাদের জনগণ যদি চলে যায় তাহলেই আমরা ইন্ডিয়াকে দখল করে নিতে পারবো। মানে অত্যন্ত মূর্খের মতন কথা, এটাকে একদম মানে প্রয়োজনীয় কথা হিসেবে ধরছি না আমি। আর এবার নেপাল ভুটান কি ভাবছে সেটাও ভাবার বিষয় নয়, কারণ ভারতবর্ষ সামরিক বাহিনীতে যে জায়গায় আছে, পৃথিবীর 4র্থতম দেশ ভারতবর্ষ। তা সেখানে এই বাংলাদেশের এই ছোট্টখাটো কথা নিয়ে আলোচনাই করা উচিত না। যাদের 2টো মাত্র সাবমেরিন আর 14টা 15টা ট্যাঙ্ক নিয়ে তারা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করবে, বা সেরকম চিন্তা ভাবনা দিবা স্বপ্ন দেখছে বলা যায়। আজকে ভারতবর্ষ যদি তাদের খাবার দাবার বিদ্যুৎ জল বন্ধ করে দেয়, বাংলাদেশের জনগণ কিন্তু খুব প্রবলেমে পড়বে, কারণ পুরোটাই তারা আমাদের উপর নির্ভরশীল। এবং সাধারণ মানুষ, বাংলাদেশের যে সাধারণ মানুষ, তারা কিন্তু এই কথাকে সমর্থন করছে না। সেকেন্ড থিং যেটা বলছেন যে ওখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে, আমি একটা কথা বলি, হয়তো উনি রাগ করবেন, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতি বছরে আমাদের এই রাজ্যে প্রচুর রোহিঙ্গাকে কিন্তু বাসস্থান দেওয়া হয়, জানেন তো? রোহিঙ্গা আসে এই মুর্শিদাবাদ, বসিরহাট, এসব জায়গায় দেখবেন প্রচুর বিঘে বিঘে জমি ওদের জন্য ছেড়ে দেওয়া হয়। কিসের জন্য? বাংলাদেশ থেকে আমাদের যেটুকু পরিসর আমরা নিজেরা ভোগ করতে পারি না, বাইরের বাংলাদেশের লোক এসে সেখানে রাতারাতি তাদের আধার কার্ড ভোটার কার্ড হয়ে যাচ্ছে, তারা ভোট দিচ্ছে, তারা পাকাপাকি ভাবে এখানে থাকছে। এই জায়গাটাকে অবশ্যই শাসক দলের বন্ধ করা উচিত, ইমিডিয়েট। ওরা আসছে, চিড়িয়াখানা ঘুরছে, ভিক্টোরিয়া দেখছে, শপিং করছে, বাড়ি চলে যাক। ওরা যদি ভাবে যে আমরা ঘুরতে এসে ভারতবর্ষকে বা পশ্চিমবঙ্গকে আমরা দখল করব, এটা সম্পূর্ণ বাল্যখিল্য এবং এটাকে গুরুত্ব দেবার কোনো কথাই নয়, একদমই গুরুত্বহীন কথা। এবং আরেকটা কথা বলি, বাংলাদেশের বুকে যদি হিন্দুদের অত্যাচার করা হয়, তাহলে ভারতবর্ষ কিন্তু থেমে থাকবে না। ভারতবর্ষ, আমি কৃষ্ণের একটা কথা বলি, শ্রীকৃষ্ণ 99টা তার পাপ কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন, লাস্ট 100তম পাপ কিন্তু তিনি ক্ষমা করেননি। আর এখন যদি যুদ্ধ ঘোষণা করা হয়, যদি আমি আপনার সঙ্গে কোনো কথার উত্তর দেবো, আপনি কেন কাটছেন কথা? জানেন না, আমি কথা বললে কেন আপনি কথা বলছেন মধ্যিখানে? মধ্যটুকু জানেন না? মিডিয়াতে এসছেন আপনি, একটু কথা বলি, আশ্চর্য, কথাই বলা যাবে না। আমি ওনার সঙ্গে আলোচনা করছি, মধ্যিখানে আপনি ঢুকে পড়ছেন। আপনি জরাসন্ধের নামটা জানেন না? তাই না, আমি জানি না, আপনার থেকে শিক্ষা নেবো। একটু কন্টিনিউ করুন, বলুন। দেখুন, এইভাবে করলে কিন্তু কথা বলে যাবে না। খুব অনেকক্ষণ ধরে কিন্তু উনি আমাকে ডিস্টার্ব করছেন। আমি ওপেন বলছি, এইভাবে করলে কিন্তু কথা বলতে খুব অসুবিধা। না, আপনি বলুন। আমি একটা কথা, আমি কিন্তু ওনার কথা কাটছিলাম না। তা প্রতি বছর যেভাবে রোহিঙ্গাদের এখানে বাসস্থান দেওয়া হয়, এবং কিছুদিন আগে একটা বিবৃতি দেখেছি, মেয়র বলেছে যে আমরা এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট, এই পার্সেন্ট এক্ষুনি বলবেন দিদি কত পার্সেন্ট বলুন তো, আমি বলবো না, কারণ আপনারা সবাই মিডিয়ার মারফতে দেখেছেন। হ্যাঁ, উনি চাইছেন যে জায়গাটা একটা মুসলিমে কনভার্ট করতে। আজকে হিন্দুরা বাংলাদেশকে ভালোবেসে তারা সহাবস্থান করতো মুসলিমদের সঙ্গে। এত বছর পরে তাদের কেন অত্যাচার করা হলো? কেন তারা দিনের পর দিন অত্যাচার হচ্ছে? এর বিরুদ্ধে নিশ্চয়ই ভারতবর্ষ প্রতিবাদ করবে, এবং ভারতবর্ষ যখন প্রতিবাদ করবে, প্রথমেই তো যুদ্ধ ঘোষণা হয় না, প্রথমে একটা আলোচনা হয়। একটা আলোচনার মাধ্যমে যদি সেটা সঠিকভাবে তারা রাস্তা না দেখে, তারা যদি থেমে না থাকে, নিশ্চয়ই সেইভাবে পদক্ষেপ নেওয়া হবে। আপনার কিছু বক্তব্য আছে? আসল কথা কি বলবো ওনাকে আমি, আচ্ছা যাই হোক, সরি একটু বলতে হচ্ছে যেহেতু এসছি।
উনি যুদ্ধের কথা বলছে, যুদ্ধের ব্যাপার তো আসেনি। যুদ্ধ কেন করবে বাংলাদেশ? আপনি বোকার মতন বলছেন না, ভুটান নেপাল বলেছে। না না, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কেন করবে? আপনাকে অপমান করছে। না না না, বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। কারণ যুদ্ধ করে যদি নেওয়ার হতো তাহলে 71 সালে আমরা সেদিনকে সবটাই নিয়ে নিতে পারতাম। আমরা নিয়ে নিই বিশ্বের দরবারে, আমরা নতুন দেশকে একটা জায়গা করে। এটা আপনি তো বললেন। ঠিক আছে, না না, ভুটান ওরা বলছে, ওরা মাথা চালাতে ওরা মাথা চালাতে উঠছে। এগুলো আলোচনার মধ্যেই আছে। নিশ্চয়ই আমরা তো হতেই পারে না, যুদ্ধের ব্যাপার আসছেই না। যুদ্ধ করে তো আমরা পারতাম। আমরা শ্রীলঙ্কা, আমি বলছি না, প্লিজ উনি একটু জানুন, উনি প্লিজ আপনি একটু জানার চেষ্টা করুন। আমি আপনাকে শেখাতে চাইছি না, আপনি একটু জানুন, কথাগুলো একটু শুনুন। আমরা তো শ্রীলঙ্কাও শান্তি সেনা পাঠিয়েছিলাম, আমরা তো শ্রীলঙ্কাটা নিয়ে নিতে পারতাম। আমরা মালদ্বীপে রাতের অন্ধকারে যখন মালদ্বীপে রাষ্ট্রপ্রধানকে যখন জলদস্যুরা তুলে নিয়ে যাচ্ছে, আমরা 18.5 ঘন্টার মধ্যে সেই জলদস্যুদেরকে ধরে রাজীব গান্ধীর আমলে জলদস্যুকে ধরে আমরা মালদ্বীপে পৌঁছে দিয়েছিলাম। কোন জায়গায় ছিল ভারতবর্ষ? কোন জায়গায় ছিল সামরিক বাহিনীতে? এবার আপনি বলুন তো, আপনি বলুন না রাজীব গান্ধীর আমলে ভারতবর্ষ কোন জায়গায় ছিল? আপনি যে যুদ্ধটা আহ্বান করছেন, আহ্বান করছেন, আপনাদের কথার উত্তর দিচ্ছি, আপনাদের কথা। আপনি বলেন যুদ্ধের কথা কেউ বলেছে। এই টপিকের থেকে একটু আগের টপিকে আমি যদি আপনার কাছে যাই, উনি বললেন, অদিতি বললেন দুটো কথা বলতে হবে না, একটু বললেন অবশ্যই। একটা টপিক একটু মানে ঢুকছি আগের টপিক থেকে। উনি কিছুক্ষণ আগে তার আগের টপিক আমি তো বললাম বাল্য খিল্য কথা, এটা কথা গুরুত্ব দেওয়া উচিত না। এটা বিজেপি ভারতীয় জনতা পার্টি বিশ্বের শ্রেষ্ঠ সাংগঠনিক দল। শ্রেষ্ঠ না, সংখ্যায়। হ্যাঁ, একটু আমাকে বলতে হবে। তো সংখ্যার দিক থেকে বৃহৎ সংখ্যার সাংগঠনিক একটি দল ভারতীয় জনতা পার্টি। তাহলে এত বৃহৎ একটি সাংগঠনিক দলকে আমাদের সূত্র অনুযায়ী খবর হাজরা মোড়ে কেন তাদের পথচারীদের অনুরোধ করতে হচ্ছে বিজেপিতে যোগদান করুন, বা মিসড কল, ফোনে মিসড কল দিয়ে কেন বিজেপিতে যোগদানের কথা বলা হচ্ছে? এত বৃহৎ একটি সাংগঠনিক দলের এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? ওই কবিতা ছিল, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আমি এখানে শুধু হাসবই, আর কিছু বলবো না। ত্রিপুরাতে গিয়ে যখন গেছিলেন তখন আমরাও হেসেছিলাম। আচ্ছা, খুব ভালো কাজ করেছেন। ত্রিপুরায় যখন গেছিলেন না, আবার পালিয়ে এসেছেন সব ব্যাগটা গুছিয়ে নিয়ে, তখন আমরাও হেসেছিলাম। এবার উনি বলেছেন যে রোহিঙ্গাদের এখানে থাকতে দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ঢুকছে। সর্বভারতীয় দলটা কেন লেখেন দাদা? সর্বভারতীয় দল লেখার নার সঙ্গে রোহিঙ্গা সম্পর্কে কি রোহিঙ্গাদের কি সম্পর্ক আমি জানি না। না, রোহিঙ্গাদের কথা তো আসবেই। রোহিঙ্গারাই বলতে দিন, রোহিঙ্গারাই বলুন বলুন। এবার ব্যাপার হচ্ছে, উনি বললেন বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ঢোকে। সব থেকে মজার কথা হচ্ছে, রোহিঙ্গারা বাংলাদেশের নয়, রোহিঙ্গারা হচ্ছে বার্মা বা মায়ানমারের, যে মায়ানমারের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কোনো বর্ডার শেয়ার করে না। 1 নম্বর। 2 নম্বর, উনি বলছেন যে এরা ঢোকে কি করে। উনি বোধহয় জানেন না ওটা ঢোকে কি করে, আমি বলেছি নাকি একবার? আচ্ছা, ঢোকে। চালান তো টিভিটা। আচ্ছা ঢোকে কি করে? আমি বলছি দেখছেন আপনারা? আচ্ছা ঠিক উনি বলেছেন আমরা স্থান দিচ্ছি, দিকে তারা জমিটা পাচ্ছে। এবং ভোটার কার্ড কে করে? ভোটার কার্ড কে করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার বলি, আপনাদের পুলিশ কি করে? যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে, পুলিশ ইলেকশন কমিশনের কাজ করে না। দিদি আপনি নিয়মকানুন জানেন না, কেন কথা বলছেন? কেন না কেন বলছি না? প্রতিদিন বলছি যে বিএসএফ টাকা খেয়ে ঢোকায়। কেন যাচ্ছে না? পাসপোর্ট অফিস সেন্ট্রাল গভর্নমেন্ট পুলিশ কি করছে? কেন বিএসএফ আশ্চর্য ব্যাপার। কেন্দ্রীয় সরকারের সব কাজের বিরোধিতা করে, তাহলে এই কাজের বিরোধিতা কে বলছে করছি না? কে বলছে করছি না? বলছি তো যে বিএসএফ টাকা খেয়ে এদের ঢোকায়। টাকা খেয়ে ঢোকাচ্ছে, আপনারা ইলেকশন কমিশন কাজ দেয়, ইলেকশন কমিশন কাজ দেয়। পুলিশ কেন বিরোধিতা করছে না? আধার অথরিটিটা ভারতবর্ষ সরকারের। রাজ্য সরকার কেন মুখ বুজে সহ্য করছে? কেন সহ্য করছে? প্রতিবাদ করছে।
প্রতিদিন প্রতিবাদ করছে না, প্রতিদিন প্রতিবাদ করছে। পশ্চিমবঙ্গে কে দিচ্ছে জমি? বসিরহাট, মুর্শিদাবাদ। আরে ভাই, কেউ যদি কারো জমি কিনে নেয়, সে যদি ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ দিয়ে সম্পূর্ণ ভুল সেই কথা বলছে। ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণটা জোগাড় করে দিচ্ছে। দায়িত্ব নিয়ে ওদের ভোটার জোগাড় করে দিচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক। যারা আই কার্ড দিচ্ছে, যারা আধার কার্ড দিচ্ছে এবং যারা পাসপোর্ট দিচ্ছে। আপনারা খুলে রেখেছেন, জোচ্চুরি আধার কার্ড তো আপনারা তৈরি করছেন। হ্যাঁ, সেটা ধরবে কে? সেটা ধরবে কে? আজকে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে। আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক, আধার কার্ডের সাথে মোবাইল লিংক, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক। এই সমস্ত ক্ষমতাটা কেন্দ্রীয় সরকার। তারা কি করছে? প্রত্যেকটা জায়গায় আপনারা খুব সুন্দরভাবে সবকিছু কাজ করছেন। বলুন কৃষ্ণবাবু, কি আপনি বলতে চাইছেন বলুন। তার মানে এই দুটো জায়গায় আপনারা করছেন না, বুঝলেন? বলুন। বলছিলাম যে এই যে মায়ানমার থেকে আমি ঝাড়খণ্ড চলে যাচ্ছি, মানে রাজনৈতিক সীমানায় মাঝখানে ৮-৯খানা রাজ্য আছে, তারপরে একটা দেশ আছে বাংলাদেশ, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম। এমনকি এই ঝাড়গ্রামে যে নির্বাচন, ঝাড়খণ্ডের নির্বাচনটাও কিন্তু এই আমাদের মায়ানমারের নাগরিকদের বসবাস নিয়েও কিন্তু কথাবার্তা হয়েছিল, একটা ইস্যু উঠেছিল এবং সেটারও মানুষ মোকাবিলা করেছে। আসল কথা দেখুন, পাশাপাশি দেশ থেকে এক দেশ থেকে অন্য দেশে আসার প্রবণতা থাকে সুযোগ সুবিধা অনুযায়ী, অবশ্যই থাকে। কেন থাকবে না? কেন থাকবে না? আমি কেন থাকবে না এই জন্য বলছি, যদি সুযোগটা থাকে তাহলে কেন থাকবে না? কেন থাকবে না? ঠিক আছে, কই আমাদের দেশে আমি কই মানে কেউ তো এই আমেরিকা মানে কানাডা, আমেরিকা ছেড়ে কেউ তো কানাডার দিকে যায় না, কানাডা ছেড়ে আমেরিকার দিকে আসে। কারণ একটা, এই জন্য বুঝি যে এই মুহূর্তে মায়ানমার বা বাংলাদেশের যে অবস্থা, তাতে ওখানকার নাগরিকরা ভাবতেই পারে যে আমি এখান থেকে ভারতবর্ষে ভালো, বেশি সুরক্ষা থাকবো। কিন্তু প্রশ্নটা হলো, সেই নাগরিকগুলো এসেই আমাদের এখানে জমি পাচ্ছে। একটা জমি রেজিস্ট্রেশন করা তো চারটিখানি কথা না। একটা জমি রেজিস্ট্রেশন করতে গেলে তাকে অবশ্যই ভারতীয় প্রমাণ করতে হয়, তাছাড়া সে ভারতবর্ষে মাটি কিনতে পারে না। হ্যাঁ, সেই প্রমাণ করার জন্য তার জন্য তো তার আধার কার্ড, তার প্যান কার্ড, যেগুলো বলছিল আধার কার্ড, প্যান কার্ড, এগুলো সব লাগে। সেগুলো কিন্তু সর্বত্রই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কি এখানে দায় সেন্ট্রাল গভর্নমেন্টের নেই যে ওরা আসছে, ওরা বসছে, ওরা এগুলো পাচ্ছে? সেই দায়টা তো তাদের নিতে হবে। আমি একটু দিদির কাছে যাব। আমরা কিছুদিন আগে দেখেছি, প্রত্যেকে এই খবরটির দিকে চোখ রেখেছি, পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিন জেল জীবনের পর তার জামিন হয়েছে, শর্ত সাপেক্ষে জামিন হয়েছে। কি বলবেন? দেখুন, এটা তো আদালতের আন্ডারে আছে, কোর্ট দেখছে। আদালত তো, আমরা বিজেপি তো আদালতকে পরিচালনা করে না, এটা কোর্টের আন্ডারে আছে, কোর্ট যেটা বুঝবে করবে। বিচার বিভাগীয় তদন্ত হবে, তারপরে যেটা একটু দীপাঞ্জন বাবুর কাছে চলে যাব। আমাদের যে খবর আমাদের সামনে আমরা তুলে ধরেছি প্রতি মুহূর্তে, কিছুদিন আগেও পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন হয়েছে। কি বলবেন? ওনার জামিন হয়েছে ইডি মামলায়। হ্যাঁ, ওনার বিরুদ্ধে এখনো সিবিআই এর মামলাটা চলছে, যেটা জামিনের আবেদন হাইকোর্টে পেন্ডিং রয়েছে। দেখুন, অনেক কথা, অনেক প্রচার, অনেক সিবিআই সূত্র, অনেক ইডি সূত্র আমরা দেখেছি। আমার প্রশ্ন একটাই, যে ইডির যদি এতই সূত্র থাকে, মানে আজকের পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমগুলোকে মানে নিজেদের একটা হাস্যস্কর পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে। ব্যাপার হচ্ছে যে সবার দেখি সূত্র আছে, পারলে মানে ভারতবর্ষের মানে কি বলবো, ফরেন পলিসিতেও বোধহয় তাদের সূত্র আছে। কিন্তু এত সূত্র যদি ইডি মারফত তারা জেনে থাকে, তাহলে ইডি কেন সেই সূত্রগুলো কোর্টের সামনে পেশ করলো না? এটা তো হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কাজে দেখুন, এখানে বিচার চলছে। ভারতবর্ষের আইন ব্যাখ্যা কয়েকদিন আগে খুব সম্ভবত চেন্নাই বা কেরালা হাইকোর্টের কোনো একটা কেসে একজন জাজ বলেছেন, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, যে বেল ইজ নর্মাল, জেল ইজ নট। তো সেক্ষেত্রে উনি দীর্ঘদিন ধরে ছিলেন, ওনার বিরুদ্ধে এখনো চার্জ গঠন হয়নি।
চার্জ গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চার্জ গঠন করতে হবে, এই নির্দেশ দিয়ে তাকে বেল দেওয়া হয়েছে। এটা বিচার ব্যবস্থার সিদ্ধান্ত। এত দীর্ঘদিনের পরেও কেন চার্জ শিট দেওয়া গেল না, কেন চার্জ গঠন করা গেল না? ইডি বা সিবিআই বলবে, ইডি বা সিবিআই না, আমি বলবো না। অবশ্যই বলবেন, আপনি বলে নিন। এই প্রশ্নটা আমার পরবর্তীতে দিদির কাছে রইল। আচ্ছা, আমি বলে নিই যে আসল কথা মানে শুধু পার্থ চট্টোপাধ্যায় আমাদের বেহালা পশ্চিম কেন্দ্রের আমাদের নিজস্ব বিধায়ক, আমাদের এই এলাকার বিধায়ক, অবশ্যই তার বিষয়টা এখানে আলোচনা হচ্ছে। তার পাশাপাশি আমরা এটাও তো দেখলাম যে আরজি করের সাময়িক যে একটা মানে বিচারের মধ্য দিয়ে যেটুকু বেরিয়ে এসছে, তাতেও তো দেখলাম যে ওখানেও অনেকে জামিন পেয়ে বেরিয়ে গেছে। এখানে আমার যেটুকু ধারণা, কেন্দ্রীয় সরকারি জামিনটা দিয়েছে, আমার যেটা ধারণা সেটা হলো কি জানেন তো, আমার মনে হয় মমতা দেবীর সাজানো বাগানে মোদিজি ফুল ফোটানো, এর বাইরে মনে হয় কিছু নেই। তাতে পার্থদা বলুন আর বললাম তো, এটাই বলবো, আরো যত আছে যারা, সবাই একই রকম ভাবে বেরিয়ে যাবে। মমতাদির সাজানো বাগান, মোদিজি ফুল ফোটাচ্ছেন, এখানে কি হতে? দেখুন, এটা তো বিচার বিভাগীয় তদন্ত চলছে, যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, দেখুন এটা কোর্টের আন্ডারে আছে, তারা তো চার্জশিট কেন পেল না, তার তদন্ত তো চলছে এবং আগামী দিনে আমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া কিছু করার নেই। যে টপিকটা দিয়ে আমি একটুখানি এখানে বলি যে কৃষ্ণবাবু যেটা বললেন সেটা মানে যদি রিগার্ডিং পার্থ চ্যাটার্জি হয় তাহলে উনি ওনার দলের স্ট্যান্ড অনুযায়ী বলেছেন, কিন্তু যেটা উনি আরজি কর নিয়ে বললেন এটা বলা হয় ওনার দলের স্ট্যান্ড নয়। ওনারা মাঝে মধ্যে যাদের সঙ্গে হাত ধরাধরি করে বেড়াতে যান তাদের দলের স্ট্যান্ড এটা। কারণ যে আন্দোলনটা আরজি কর নিয়ে হয়েছিল সেখানে তৃণমূলের কেউ যায়নি, মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী গেছিলেন, বাদ বাকি যে রাজনৈতিক দলই গেছে, সেটা বিজেপি হতে পারে বা কংগ্রেস হতে পারে, তারা দুজনেই সেখানে গো ব্যাক স্লোগান শুনে তাদের শীর্ষ নেতৃত্ব সেখান থেকে চলে আসতে বাধ্য হন। সন্দীপ ঘোষ কি বিজেপি করতো নাকি? সন্দীপ ঘোষ বিজেপি করতে বললাম আমি, গো ব্যাক স্লোগান টোগান বলছে, গো ব্যাক স্লোগান আপনাকে দেয়নি, আমি তো আপনার ফেভারে বলছি যে আপনার লোককে ওখানে যারা আন্দোলন করছিল তারা আপনাদের লোককে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে যিনি বিচারপতি আজকে ইয়ে হয়েছেন সাংসদ হয়েছেন তাকে শুরু করে সবাইকে গো ব্যাক স্লোগান দিয়েছে। আমি সেটাই বলছি, কংগ্রেসের শুভঙ্কর সরকারকে গো ব্যাক স্লোগান দিয়েছে, অদিত চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিয়েছে, আশুতোষ চ্যাটার্জিতে গো ব্যাক স্লোগান দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আইনটা না রাস্তায় নামে মিছিল মিটিং করে হয় না, আইনটা আইনের পথে চলে এবং সেখানে প্রমাণ লাগে, তথ্য দিতে লাগে। সেই তথ্য প্রমাণটা যাদের কাছে রয়েছে তারা হচ্ছে ইডি এবং সিবিআই। তারা নতুন কোনো তথ্য দিয়ে কোর্টের কাছে এটা প্রমাণ করতে পারেনি যে অভিজিৎ মন্ডল কিংবা ওই ডাক্তার যিনি আছেন কি যেন সন্দীপ ঘোষ, তো সন্দীপ ঘোষই তো, হ্যাঁ ডাক্তার নেই, যাই হোক ওনারা যেটা মানে তাদের বিরুদ্ধে নতুন করে কোনো প্রমাণ তারা এখনো জোগাড় করে দিতে পারেননি বলেই সেখানে তাদের নিশ্চুপ থাকতে হয়েছে। এই বিষয় নিয়ে আমি কার্যত কি বলবো জানি না, তবু বলতে হবে যে এই লাস্ট যে কথাটা আপনি বললেন যে উপযুক্ত প্রমাণ এবং তথ্য না পাওয়ার জন্য চার্জশিট দিতে পারেনি বলে আরজি কর হত্যাকাণ্ড মামলা এবং ধর্ষণ কাণ্ড মামলা থেকে এখনো মুক্তি পাইনি, কিন্তু বেল পেয়েছেন সন্দীপ ঘোষ। কি করে আমি এই প্রসঙ্গে বলছি একটা কথা আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আমি আসবো আপনার কাছে, কিন্তু যথেষ্ট উপযুক্ত তথ্য প্রমাণ মনে হয় ছিল, যেখানে আগে যখন আমরা দিনের পর দিন যখন আরজি কর হত্যাকাণ্ড মামলা নিয়ে দিনের পর দিন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমরাও দর্শকদের সামনে তুলে ধরেছি যে ওনার চেম্বারে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং সেই দিন ভোর রাত অবধি যেদিন এই হত্যাকাণ্ডটা চলেছে সেই দিন ভোর রাত অবধি ওনার চেম্বারের আলো জ্বলছিল এবং সেখান থেকে কম্পিউটার চালানো হচ্ছিল এবং সিসিটিভি ফুটেজ তাই বলেছে। তার
তারপরেও এত বড় একটি হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরেও সন্দীপ ঘোষ কিচ্ছু টের পেল না, কিচ্ছু জানতেই পারলেন না, তারপরেও তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়ার জন্য, চার্জশিট না দেওয়ার জন্য তিনি বেল পেয়ে গেলেন। এটি তো যথেষ্ট হতাশাজনক। আমি কি বলবো? অবশ্যই। প্রথম কথা একটা কথা বলি, আজকে এই অফিসটাতে যদি ও এখান থেকে বেরিয়ে যায়, এই অফিস থেকে বেরিয়ে চলে গেলে ওর এই অফিসে কম্পিউটার খুলে রেখে গেছে কি বন্ধ করে রেখে গেছে সেটা ওর মনে থাকা না থাকার উপরে ডিপেন্ড করে। 2 নম্বর কথা বলছি, এগুলো কিন্তু ওই সেই সূত্র মারফত খবর। এই সূত্র মারফত খবরগুলো যাদের কাছে আছে তারা কেন গিয়ে সিবিআই কে দিচ্ছে না, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি। মানুষ যাদের কাছে এত তথ্য রয়েছে তারা কোর্টে গিয়ে, শিয়ালদা কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলছে না কেন যে আমার কাছে এই তথ্য রয়েছে, এই পার্টিকুলার তথ্য, এই দেখুন প্রমাণ, আপনি এই জাজমেন্ট দেওয়ার আগে আমার কি করে একটা এত ছোট্ট একটা বাচ্চা মেয়েকে যেভাবে নৃশংসভাবে খুন করলো, যারা জানে তাদের তো জীবন সংশয় হয়ে যাবে। তাই না? যে নেক্সাসটা চালাচ্ছে আপনাদের জীবন সংশয় চালাচ্ছিল না, না যে দূর মশাই, যে নেক্সাসটা চালাচ্ছিল সেটা বহু বছর ধরে চালাচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। না না, যে নেক্সাসটা চালাচ্ছিল সেটা তো বহু বছর ধরে চালাচ্ছে। ভালো চালাচ্ছে রাজ্য সরকারের সম্পর্ক নেই। এখানে ডাক্তারদের দিয়ে অশালীন নৃত্য করানো হতো। দিদি এখান থেকে শিয়ালদা খুব সামান্য দূরত্ব, শুনুন রোজ হিয়ারিং হচ্ছে। প্লিজ যান না, প্লিজ যান না। সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, তার আগে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে। ভারতবর্ষে একটা কেস বলুন, ভারতবর্ষে একটা কেস বলুন সিবিআই পেয়েছে। সন্দীপ ঘোষকে টাকা দিতে হতো, এতটা তার গুন্ডাবাজি চলতো। আপনারা এত তথ্য আপনি শিয়ালদা করে যাচ্ছেন না কেন? এখানে তো আপনারা লোপাট করেছেন। না আপনারা কি এখনো আছে? আপনারা কি এখনো আছে শিয়ালদা করে যাচ্ছেন? দাগগুলো সামান্য দূরত্ব, বেসিনটাও ভেঙে দিয়েছে। সামান্য দূরত্ব দিদি ভাই, আপনি শিয়ালদা করে গেলেন। আপনি কিছু বলবেন? আপনি শিয়ালদা করে গিয়ে আমি আবার বলছি আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, মমতাদের সাজানো বাগানে মোদিজি ফুল ফুটিয়ে দিয়েছে। এর বাইরে মানুষ আর কিছু পাবে না, আমার এটা ধারণা, কিচ্ছু পাবে না। অত্যন্ত হতাশাজনক এই বিল, অত্যন্ত হতাশাজনক পশ্চিমবঙ্গবাসীর পক্ষে এবং প্রত্যেকের মানে এই রায়ের পরে অত্যন্ত হতাশাজনক। তবু বলবো এখানে তিন দলের 3 রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন এবং তারা প্রত্যেকেই বেহালাবাসী। তাই এই শেষ এই টপিকটি দিয়ে আজকের এই আমি বিষয়টি শেষ করব। আজকে বেহালা থেকে ধরা পড়েছেন পাসপোর্ট জালিয়াতি চক্রের যিনি জড়িত, তাকে বেহালা থেকে গ্রেফতার করা হয়েছে। পাসপোর্টের মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি জালিয়াতি চক্র বেহালায়। কি বলবেন আপনারা? তিনজন রাজনৈতিক ব্যক্তিত্বই বেহালায় বসবাসকারী, সেটা বক্তব্য না। বেহালার বুকে এই ধরনের কাজ চলছে দিনের পর দিন। আপনার কাছে যাব। প্রথম কথা হচ্ছে বেহালার আগে এর চাই ধরা পড়েছে বসিরহাট থেকে, এবং তারপরেতে এখানে খুঁজতে খুঁজতে এক এক করে এখানে বেহালায় এসে ধরা পড়েছে। ধরল কে? রাজ্য সরকারের পুলিশ এবং তার সঙ্গে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল, তারা ধরেছে। ধরা পড়লো কে? এরকম ধরুন কিছু মিডলম্যান এজেন্ট বাদ দিয়ে একজন পোস্ট অফিসের কর্মচারী ধরা পড়েছেন এবং বসিরহাটের ওখানে একজন পাসপোর্ট অফিসের কর্মচারী ধরা পড়েছেন, যারা দুজনেই কেন্দ্রীয় সরকারের চাকরি করেন। কলকাতা পুলিশকে বা পশ্চিমবঙ্গ পুলিশকে আমি স্যালুট জানাই যে তারা এত অল্প সময়ের মধ্যে এই জাল পাসপোর্ট চক্রকে তারা প্রায় অনেকটাই তারা গ্রেফতার করে নিতে পেরেছে। এবং আমি যদি ভুল না বলি খুব সম্ভবত এখন অব্দি 6 জনকে এই কেসে গ্রেফতার করা হয়েছে এবং এদের প্রত্যেকটা গ্রেফতারি কিন্তু রাজ্য পুলিশ করেছে জাল পাসপোর্ট চক্র ধরার জন্য। এটা দেখার সব থেকে বড় বিষয় যে পাসপোর্টটা তো আসে ইয়ের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে, সেখানেও কোথাও গন্ডগোল হয়েছে কিনা। পাসপোর্ট অফিসের আগে পোস্ট অফিসে এখন আধার কার্ড তৈরি হয়, সেখানে গন্ডগোল হচ্ছে কিনা সেটা দেখার বিষয় আছে। এবং 2 নম্বর হচ্ছে যে পাসপোর্ট অফিস থেকে বসে জাল পাসপোর্টটা বেরিয়ে যাচ্ছে। জাল পাসপোর্ট মানে কি? মানে নকলি ছেপে বেরোচ্ছে কিনা আমি জানি না, কিন্তু যে ভারতবর্ষের নাগরিক নয় এমন মানুষের হাতে
ভারতবর্ষের পাসপোর্টটা চলে যাচ্ছে। এর দায়, এর দায়িত্ব পাসপোর্ট অফিসকে নিতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই যে পোস্টাল ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকেও দায় নিতে হবে। পুরোপুরি দায়টা হচ্ছে শাসক দলের, কারণ বাইরে থেকে যারা আসছে তাদেরকে, এই তো আমি আপনাকে আগেও বললাম, এখানে যারা শাসনকর্তা আছে পশ্চিমবঙ্গে এরকম প্রচুর জালিয়াতি চলছে, পাসপোর্ট প্রচুর জালিয়াতি চলছে। হ্যাঁ অবশ্যই আপনারা যেটা করছেন পাসপোর্টটাকে বানায়, শুধু শুনুন না, পাসপোর্টটাকে বানায় বলুন না, সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা গুলো আছে সেগুলো তো আপনারা হাত মারছেন, কি হাত মারছেন? সেখানেও তো সেখানে পাসপোর্ট ইস্যু হচ্ছে, ইস্যু থেকে জালিয়াতি হচ্ছে, পাসপোর্ট ইস্যু হচ্ছে, বিজেপি করাচ্ছে পাসপোর্ট জালটা বিহারে বসে, এইটাই হচ্ছে সমস্যা। বিজেপি সরকার নয়, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার আর বিজেপি আলাদা, কেন্দ্রীয় সরকার আর বিজেপি আলাদা আলাদা। নরেন্দ্র মোদীর দায়, কেন্দ্রীয় সরকারের দায়, যে লোক ঢুকছে, আরে মিড ডে মিল, কথা হচ্ছে পাসপোর্ট, আচ্ছা জাল পাসপোর্ট জালিয়াত করে তাকে মার্ডার করবে না, খুব ভালো হলো, বুঝলাম। পাসপোর্টটাকে পাসপোর্টটা কে বানায় দিদি ভাই? পাসপোর্টটা আপনাদের দায়, তো পাসপোর্টটা আমাদের দায়, কি করে একটু বোঝাবেন? শাসন ভারটা আপনাদের উপরে, জলাশয়ের নাম ভুলে গেছেন বুঝলাম, কিন্তু পাসপোর্টটা কে বানায় সেটাও ভুলে গেছেন। লজ্জা করে বলতে আপনাদের কাছে না, জানলে তো বলবে, উত্তর দেবো না, জানলে তো বলবে, জানলে তো বলবে, জানলে তো বলবে, চুরি করে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। খুব ভালো, চুরি করে পাসপোর্টটা কে বানায়? আজকে রাস্তা তৈরি করছে, টাকা 2 টাকা কিলো ঠিক, সব ঠিক আছে, যেটা আসল ছিল। আচ্ছা ঠিক আছে, সবকিছু নিজের নামে করে দিয়েছে। পাসপোর্টটা কে বানায়? কোন মিনিস্ট্রি বানায় একটু বলবেন? কোন মিনিস্ট্রির দায়িত্ব পাসপোর্ট বানানো? এটা জলাসন্ধানের মতো করবেন না প্লিজ। পাসপোর্টটা কোন মিনিস্ট্রি বানায়? ঠিক আছে, আমি বলছি যে বেহালার বুকে আজকে যে খবরটা এসছে, যে ধরা পড়েছে, বেহালাবাসী হিসাবে সত্যি আমি লজ্জিত। কারণ বেহালা সৌরভ গাঙ্গুলির মতন একজন সন্তান ভারতবর্ষ তথা পৃথিবীকে উপহার দিয়েছে। এই বেহালায় চন্দন বন্দ্যোপাধ্যায় আছে, যার নেতৃত্বে আমরা বাংলা সন্তুষ্ট দিয়েছে, যার কোচিনে আমরা বাংলা সন্তুষ্ট দিয়েছি, সেই বেহালার ছেলে আজকে পাসপোর্টের জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছে। সুতরাং সাফল্যের সঙ্গে এই যে লজ্জাটাও কিন্তু আমাদের লাগে বেহালাবাসী হিসেবে। আমাদের আজকের খুবই লজ্জিত। সেটা আপনি যদি একটা রাজনৈতিক দল করেন না, বিচার দিয়ে বলুন যে এই যে সারা পশ্চিমবঙ্গ ঘুরে শিক্ষাক্ষেত্রে সমস্ত যেটা জালিয়াতি না, আপনি বলুন, আপনি তো বলতে দিচ্ছেন না, বলুন, আপনি এতক্ষণ তো বলছিলেন না, বলুন। বলছি যে দায়টা কিন্তু নিতে হবে, কারণ যে যে দপ্তরে, এটা আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাজ, সেই কাজটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের স্বরাষ্ট্র দপ্তর না, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল। রোহিঙ্গারা তো আমরা জায়গা দিচ্ছি, রোহিঙ্গাদের স্বরাষ্ট্র দপ্তর, এমনকি আরজি করের মেয়েটাকেও কেন্দ্রীয় সরকার তার জন্য মারা গেছে, তাই তো? বলে দিন এটা বাকি রাখতে বলুন। কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো আছে তাদের যে কাজ, সেই কাজটা তাদের নির্দিষ্ট দায়িত্ব নিয়ে করতে হবে। মানুষ জায়গা মতন জায়গায় প্রতিবাদ করতে শিখুন। আমরা রাজনৈতিক দলের 3 রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য, তাদের দৃষ্টান্তমূলক ভাবনা এবং তাদের যে আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীরা যাচ্ছি, বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি চলছে, এবং তার সঙ্গে কিছুদিন আগেই আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষে জামিন হয়েছে, এবং তার সাথে আমরা ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পশ্চিমবঙ্গবাসীরা দেখেছি শিয়ালদা কোর্ট থেকে সন্দীপ ঘোষের
জামিন হয়েছে এবং যে বিষয়টির দিকে আজকে আমরা নজর রেখেছি, বেহালা থেকে ধরা পড়েছে পাসপোর্ট জাল করার জন্য চক্রান্তকারীদের মধ্যে একজন বেহালায় বসবাসকারী তিনি ব্যক্তি বাসিন্দা। এই সমস্ত তথ্যগুলোর দিকে আমরা আজকে এই সমস্ত তথ্যগুলো নিয়ে আমরা আমাদের স্টুডিওতে আজকে আলোচনা করেছি, প্রত্যেকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি এবং পরবর্তীতে যা ঘটে চলেছে আমাদের চারদিকে এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে যা ঘটে চলেছে, ভোট থেকে শুরু করে রাজনীতি সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো সবার আগে। ততক্ষণ দেখতে থাকুন খবর বাংলা সংবাদ।